গ্রামের নাম মলয়পুর। গ্রামের পূর্ব দিক দিয়ে বয়ে গেছে একটা নদী। সেই নদীর ধারেই গ্রামের শ্মশান। সেই গ্রামের শ্মশানের উপর চিতাতে পুড়ছে একটা মৃতদেহ। আশেপাশে গ্রামের লোক দাঁড়িয়ে। সেখানেই পাশাপাশি একই বয়সে দুটো মেয়ে দাঁড়িয়ে। তাদের একজনের নাম রুনু আর একজনের নাম ঝুনু। দুজনে কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে, আমাদের এবার কি হবে রে ঝুনু? বাবা যে আর আমাদের ছেড়ে চলে গেল। বাবা ছাড়া যে আমাদের আর কেউ নেই। বাবা আমাদের এমন একা করে রেখে চলে যেতে পারলো রে। মা তো আমাদের সেই কবেই ছেড়ে চলে গেছে। মায়ের মুখটা ভালোভাবে মনেও পড়ে না। সেই ছোটবেলায় মাকে একবার দেখেছিলাম বলে মনে হয়। আর এখন বাবাও আমাদের ছেড়ে গেল। রুনু, আমার মনে হয় বাবা মা কেউই আমাদের একদমই ভালোবাসেনি। না হলে আমাদের এমন করে ছেড়ে চলে যেতে পারতো না রে। কিন্তু এখন আমরা কি করব? কোথায় যাব? এই এত বড় গ্রামে আমরা দুজন থাকবোই বা কি করে? ভগবান ঠিক কোনো একটা ব্যবস্থা করে দেবে, দেখবি। যাদের কেউ থাকে না তাদের মাথার উপরে ভগবান থাকে বলে শুনেছি। আমাদের তো কেউ নেই। আমার জন্যে তুই আর তোর জন্যে আমি ছাড়া। তুই চিন্তা করিস না যেন, আমি সব সময় তোর সঙ্গে থাকবো। আমরা দুজনে মিলে সব কিছু ঠিক করে নিতে পারবো, দেখিস। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আমরা ঠিক পারবো। আমাদের পারতেই হবে রে। বাবা তো আমাদের সব সময় এমনটাই শিখিয়েছিল। পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের বেঁচে থাকতেই হবে, বড় হতেই হবে। এমন সময় গ্রামের একজন তাদের দিকে এগিয়ে আসে। তাদের মাথার উপর হাত রেখে সে বলে, তোরা চিন্তা করছিস কেন? তোরা মাধবের মেয়ে, মানে আমার মেয়ের মতোই। তোরা তো জানিস আমার তিন কুলে কেউ কোথাও নেই। তোরা আমার কাছেই থাকবি, আমার সঙ্গে আমার বাড়িতে থাকবি। তোদের আর কোনো কিছু চিন্তা করতে হবে না। আমি থাকতে তোদের কোনো ভয় নেই। কিন্তু তুমি আমাদের এমনি এমনি থাকতে দেবে কেন হরি কাকা? তাতে কি হয়েছে? তোরা আমার সঙ্গে থাকবি। আমি তো একাই থাকি। ঘরে টুকিটাকি কাজকর্ম করবি, তাহলে আমিও নিশ্চিন্তে চাষ করতে পারবো। তোর বাবার জমিটা লোক লাগিয়ে চাষ করিয়ে দেব। তাতে যা ফসল ফলবে তা বিক্রির সমস্ত টাকাই তোদের হাতে থাকবে। চিন্তা করিস না, তোদের ওই জমি কখনো বেহাত হবে না। তোদের বাড়িঘর সম্পত্তি সমস্ত কিছুই আমি তোদের হয়ে দেখাশোনা করব। খবরদার হরিহর, এখন কিন্তু কেউ আর এত সহজে এমনি এমনি সাহায্য করে না। যদি কোনো কিছু বেগর দেখেছি তাহলে কিন্তু। সম্পত্তির লোভ আমার নেই, মাধব সে কথা জানতো, আর তা গ্রামের লোকেরাও জানে। তাছাড়া আমি একা থাকি, ওরা থাকলে আমার খাওয়া দাওয়াতে সুবিধে হবে। মাধব ভালো রান্না করতে পারতো। মাধব যতদিন সুস্থ ছিল আমায় সে নিজের হাতে রান্না করে খাওয়াতো। এমনকি ওরাও কতদিন আমায় ওদের বাড়িতে নিয়ে গিয়ে খাইয়েছে। ঠিক আছে, তাহলে তাই হবে হরি কাকা। আমরা তোমার সঙ্গেই থাকবো। তুমি আমাদের হাতে করে জমির কাজ শিখিয়ে দেবে, চাষের কাজ, বাগান করা, সব কিছু, যাতে আমরা নিজেরাই নিজেদের মতন সব কিছু করতে পারি। সব কিছু শিখিয়ে দেবো রে তোদের। মাধবের মতোই হয়েছিস তোরা। মাধব যেমন নিজের সমস্ত কাজ নিজে নিজেই করতো, আর তোরাও তেমনই হয়েছিস। আমি জানি আজ থেকে তোরাই আমার নতুন মেয়ে। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। প্রায় 5 বছর কেটে যাওয়ার পর রুনু ঝুনু দুজনেই এখন বড় হয়েছে। হরিহর এখন বৃদ্ধ। হরিহর দাওয়ার কাছে বসে খুক খুক করে কাশছিল। রুনু বলল, তোমায় না কতবার বলেছি ছোট বাবা, তুমি এমন সন্ধ্যের সময় বারান্দার কাছে বসে থাকবে না। ওঠো তো, তোমার ঠান্ডা লেগে যাবে। আমার কথা একদম শোনো না। কথা না শুনলে কিন্তু শরীর খারাপ হবে। তুমি একদম বড় বাবার মতন হয়েছো। কথা না শুনে শুনে অতিরিক্ত খাটনি খেটে শরীরটাকে খারাপ করে তারপরেই তো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল 5 বছর আগে। এখন যদি তোমারও শরীর খারাপ হয়, তুমিও যদি চলে যাও। ওরে, আমার জন্য তোরা এত কিছু করেছিস, এখনো এত কিছু করছিস। মরে গিয়েও আমি শান্তিতে থাকবো।
তোদের কোনো চিন্তা নেই, আমার এত তাড়াতাড়ি কিছু হবে না। হরিহরের কথা শুনে রুনু আর ঝুনু তাড়াতাড়ি চলে আসে। দুজনে বৃদ্ধ হরিহরকে পেছন থেকে একেবারে জড়িয়ে ধরে। তাদের চোখে জল। তারা কাঁদতে কাঁদতে বলে, ওসব কথা একদম বলবে না, বুঝলে? ওসব কথা বললে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। কতবার না তোমায় বলেছি ছোট বাবা, মরে যাওয়ার কথা একবারও বলবে না। সবাই আমাদের ছেড়ে চলে যায়, তুমিও যদি আমাদের ছেড়ে চলে যাও তাহলে আমাদের দুই বোনের কি হবে? তোদের কিছু হবে না রে, তোদের আমি নিজের হাতে করে সব কিছু শিখিয়ে দিয়েছি। বাড়ির কাজ থেকে শুরু করে জমির ধান পোতা, সেই ধান হাটে বিক্রি করা, সব কিছুই নিজের হাতে শিখিয়েছি। তোরা সব কিছুই করতে পারবি, কোনো চিন্তা নেই। কথাটা বলে হরিহর বাইরের দিকে তাকালো। তার মনে পড়ে গেল ছোট থেকে একটু একটু করে ওদের সমস্ত কিছু শিখিয়ে বড় করেছে। তার চোখে ভাসে সেই সব দিনের কথা। এদিকে তাকিয়ে দেখ, এই দেখ, এইভাবে জমির তলের মাঝখানে ধানের বীজ পুঁততে হয়, বুঝলি? এই দেখ। ধানের চারা গাছ এমন ভাবে পুঁততে হয়? কিন্তু আমার চারা গাছটা বারবার হেলে যাচ্ছে। এই দেখ, আমার গাছটা দাঁড়িয়ে আছে। এই দেখ, আমি কতগুলো গাছ লাগালাম। আমাকেও শিখিয়ে দাও এমন ভাবে গাছ লাগানো, আমিও গাছ লাগাবো। সব শিখিয়ে দেব রে, তোর বাবা আমায় কত কাজে কতবার সাহায্য করেছে, তোদের আমি সব শিখিয়ে দেব, কোনো অসুবিধে থাকবে না। একটা দিনের কথা মনে পড়তেই হরি হেসে উঠল, আর হাসতে গিয়ে তার আবার কাশি শুরু হলো। তুমি ঘরে এসো ছোট বাবা, তোমায় খেতে দিয়ে দিই। বিকেলে আবার মাঠের দিকে যেতে হবে, গিয়ে দেখতে হবে মাঠে তো এবার অবশ্যই অনেক গাছ হয়েছে। গাছগুলোকে মাঝে মাঝে চোখে রাখা দরকার, না হলে গরু ঢুকে সেই গাছে গোলমাল করবে। চল চল, তোরাও খেয়ে নিবি চল, তারপর আমি একটু ঘুমাই, শরীরটাও ঠিক ভালো লাগছে না। এত রাতে তোরা মাঠে যাবি? তবে চোরকে ভালো করে পাহারা দিবি কিন্তু, শুধু গরু নয়, মানুষের ভয় আছে। তাই আমাদের গ্রামের জগাই মণ্ডলকে আমার সুবিধার বলে মনে হয় না। তোরা দুটো ছোট মেয়ে, আমারও তো আগের মতো ক্ষমতা নেই, তোদেরকে কিভাবে যে আগলে রাখি। ওই জমির ওপর কিন্তু নজর আছে আবার। নজর থাকলেই হলো, ওই জমি আমাদের। গ্রামের লোকজন আছে না, মোড়ল মশাই আছেন, যদি কিছু করতে আসে তাহলে সোজা মোড়ল মশাই। আচ্ছা ঠিক আছে, এখন চল চল, আমরা গিয়ে খাওয়া দাওয়া করে নি। খাবারের আয়োজন অতি সামান্য, ভাত ডাল আর একটা ভাজা আলু। দুপুরের দিকে হরি খুব বেশি খেলে হজম করতে পারে না, তাই ওরাও বেশি খায় না। খেতে বসে হরি বলল, আমি মাছ মাংস খেতে পারি না বলে তোরা আমার জন্য এমন শাক পাতা খেয়ে থাকবি? তোদের তো বলেছি তোরা মাছ মাংস খাবি, না হলে শরীর ভালো থাকবে কি করে? তোমার সামনে আমরা মাছ মাংস খাবো আর তুমি শুধু ডাল ভাত খাবে, সেটা কখনো হয় ছোট বাবা? এমন খাবার খেতে আমাদের কোনো অসুবিধা হয় না, তাছাড়া নিরামিষ খাওয়া তো ভালো। ওরে, আমি তোদের নিজের বাবা না হতে পারি, কিন্তু সেই ছোট থেকে তোদের দেখছি, তোদের সব কিছু আমি জানি। আমার জন্য তোরা যে কত কষ্ট করিস, আমি মরে গেলেও যে তোদের কি হবে সেই তো আমি ভাবি। তুমি চুপচাপ খাওয়া দাওয়া করে গিয়ে শুয়ে পড়ো তো, যাও, আমরা উঠবো। তাড়াতাড়ি গিয়ে একবার জমির দিকে যেতে হবে। কথাটা বলে রুনু চুপ করে তাকালো ঝুনুর দিকে। হরিহর কিছুই বুঝতে পারল না। দুই বোনের চোখে চোখে একটা ইশারা হয়ে গেল। হরিহর ভাত খেতে লাগলো। রুনু আর ঝুনু ঘর থেকে বেরিয়ে বারান্দার কাছে দাঁড়ালো। জগাই মণ্ডলকে নিয়ে ছোট বাবার মনে তার মানে আগে থেকেই সন্দেহ ছিল। শুনেছি ওই জগাই মণ্ডল নাকি ওই জমি নিজের বলে দাবি করেছে, আর মোড়লের কাছে গিয়েছিল গ্রামের একজন,
আমায় আজ সকালে খবর দিল, কিন্তু মোড়ল মশাই তো জানে ওই জমি আমাদের। ছোট বাবার জমি আর বড় বাবার জমি সমস্তটুকুই তো এখন আমাদের। ওই জমির ওপরে জগাই মণ্ডল যদি অধিকার ফলায়, জানি না রে, শুনেছি জগাই মণ্ডলের অনেক ক্ষমতা, তাছাড়া গ্রামের অনেক লোকজন ওর দলে আছে। এবার কি যে হবে, ছোট বাবাকে এসব কথা জানতে দেওয়া যাবে না, জানলেই তার শরীর খারাপ বাড়বে। এমনিতেই তার মনের অবস্থা ভালো নয়। একবার চল তো জমিটা দেখে আসি। তুই তাহলে এখানেই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। রুনু গিয়ে দাঁড়ায় যেখানে হরিহর ভাত খাচ্ছিল সেইখানে। তারপর তাকে বলে, তুমি খেয়ে দিয়ে একটু শুয়ে নাও ছোট বাবা, আমরা একটু জমিটা দেখে আসছি, বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি চলে আসবো। হরিহর কিছু না বলে মাথা নাড়াতে নাড়াতেই রুনু বেরিয়ে যায়। তারপর দুজন মিলে গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ায় নিজেদের ওই জমিটার কাছে। ওই দেখ কত সর্ষে ফুল হয়েছে, ভালোই কাজ হয়েছে মনে হয়, ভালো সর্ষে হবে। কিন্তু ওই জমির অর্ধেক ভাগ যে আমার, তার মানে অর্ধেক সর্ষে আমার। আমায় না জানিয়ে আমার জমিতে সর্ষে লাগানোর জন্য বাকি সর্ষেও আমায় দিতে হবে। খবরদার জগাই, আমাদের জমিতে একদম হাত বাড়াবার চেষ্টা করবি না। যদি সেই চেষ্টা করিস তাহলে কিন্তু তোর ভালো হবে না। আমায় ভয় দেখাচ্ছে দুটো মেয়ে, তোরা আমার কিচ্ছু করতে পারবি না। গ্রামের মোড়ল পর্যন্ত আমায় ভয় পায়, আর তোরা কি করবি? দেখেছিস আমার সঙ্গে লাঠিয়াল রয়েছে। রাতের বেলা তোদের জমির সমস্ত সর্ষে কেটে নিয়ে চলে যাব, তখন বুঝতে পারবি। তাই নাকি? যদি ক্ষমতা থাকে তাহলে সেটা করে দেখাবি। রাতের বেলা জমির আশেপাশে যদি তোদের একটাকেও দেখি, তাহলে তোদের কাউকে আস্ত হাত পা নিয়ে আর বাড়ি ফিরতে দেব না। মেয়ে হয়ে তোরা আমায় ভয় দেখাচ্ছিস? ঠিক আছে, আজ সন্ধ্যাবেলায় তোদের বাড়িতে যাব, তখন দেখবো কি করিস। তোদের ওই হরিহরকে আজকে সন্ধ্যাবেলায় দেখবো। তার জমি আর তোর বাবা মাধবের জমি, সবার জমি যদি আমি দখল করতে না পেরেছি, তাহলে আমার নাম জগাই মণ্ডল নয়। এতক্ষণ দুই বোন সাহসের সঙ্গে জগাই মণ্ডলের সঙ্গে কথা বললেও ওরা চলে যেতে কেমন যেন ভয় পেয়ে গেল। রুনু বলল, কি করা যায় বলতো? এবার এমন বিপদের মধ্যে কোনো উপায়ও তো দেখছি না। ছোট বাবার শরীর অসুস্থ, চল গ্রামের মোড়লকে যদি বলে দেখি তাহলে। চল মোড়লের কাছে যাই, তার কাছে গেলে সুবিধা হতে পারে। আর কোনো কথা না ভেবে ওরা দুজন গ্রামের মোড়লের বাড়িতে গিয়ে দাঁড়ায়। মোড়ল এবং তার বউ বারান্দার কাছে দাঁড়িয়ে কথা বলছে। জগাই মণ্ডল বলেছে তোমাদের বাবারা নাকি তার কাছে জমি বন্ধক রেখেছিল, তাই ওই জমির অর্ধেকটা করে তার অংশ। তার কাছে নাকি তার দলিল পত্র রয়েছে। যদি একবার সে দলিল পত্র দেখায়, তাহলে তো আমি কিছুই করতে পারবো না। দলিল পত্র আমাদের কাছেও আছে, সেটা আমরাও দেখাতে পারি। ওই জগাই মণ্ডল ভালো না, ও মিথ্যে দলিলের কথা আপনাকে বলেছে মোড়ল। আমি একটা কথা বলি, তোমরা একটা কাজ করো, তোমরা জমি জমা আমার নামে লিখে দাও। আমার কাছে থাকলে তোমাদের কোনো চিন্তা থাকবে না। তোমাদের কাছে থাকলে তোমরা দুটো মেয়ে মানুষ, কখন তোমাদের কাছ থেকে জগাই মণ্ডল এই জমি কেড়ে নেবে। আমার কাছে দাও, আর যদি আমায় ভরসা করতে না পারো, তাহলে ওই দলিলগুলো এনে আমার কাছে রেখে দাও। তোমাদের বাড়িতে যে কোনো সময় রাতের বেলা লোকেরা ঢুকে দলিল নিয়ে যেতে পারে। মোড়ল মশাই এটা কিন্তু ঠিক কথাই বলেছে। তাছাড়া জগাই যেভাবে শাসিয়ে গেল, তাতে সে আমাদের বাড়িতে আসতে পারে বলে মনে হয়। তাহলে চল রুনু, দলিলগুলো মোড়ল মশাইকেই দিয়ে দি। হ্যাঁ চল, তাহলে মোড়ল মশাইয়ের কাছেই দলিলগুলো দি। সাবধানে থাকবে, আমাদের আর কোনো চিন্তা থাকবে না। ওরা বেরিয়ে যেতেই মোড়লের বউ মোড়লের কাছে এসে বলল, হ্যাঁ গো, তুমি এত মিথ্যে কথা বললে কেন? জগাই মণ্ডলের কাছে কোনো জমির কাগজই তো নেই, আর তুমি ওদের দলিল আনতে বললে কেন? জগাই মণ্ডলের ক্ষমতা তুমি জানো না। গ্রামের অর্ধেক লোকেরা ওর দলে রয়েছে। জগাই চাইলেই যা খুশি করতে পারে। সে আমায় বলেছে ওদের জমির কাগজ যদি আমি একবার ওর হাতে তুলে দিতে পারি, তাহলে ওই দুটো জমির মধ্যে একটা আমার হয়ে যাবে।
তাছাড়া বাড়ির ঘর জমি মিলিয়ে ওই দুই বোনের সম্পত্তি তো আর কম নয়। দুটো মেয়ে মানুষ ওসব নিয়ে কি করবে? বাড়ি যাওয়ার পথে রুনুর কি মনে হতে একবার ফিরে এসেছিল। সে বাড়িতে ঢোকার সময় শুনতে পেল মোড়ল মশাইয়ের কথা। সে লুকিয়ে রইল। দুটো অসহায় মেয়ের সঙ্গে এমন করতে তোমার লজ্জা করলো না? তুমি কি মানুষ? গ্রামের লোকেরা তোমায় মোড়ল বলে কত মান্যগণ্য করে, আর তুমি? যে কথা জানো না সেসব নিয়ে কথা বলো না। জগাই মণ্ডলের অনেক ক্ষমতা, ও চাইলে আমার জায়গায় নিজেও মোড়ল হতে পারে। গ্রামের লোকেরা তখন তো ওকেই সাহায্য করবে, তাই না? তাছাড়া গ্রামের লোকেরা আমার উপর সন্তুষ্ট নয়, তাই নিজের জায়গা বাঁচাতে গেলে আমায় এ কাজ করতেই হবে। কিন্তু জমি জমার দলিল যে আমি আর আপনাকে দেব না, আপনার সমস্ত কথাই যে আমি শুনতে পেয়ে গেছি। হঠাৎ বাড়ির সামনে থেকে রুনু বেরিয়ে আসে। মোড়ল সামনে তাকে দেখে চমকে ওঠে। মোড়লের বউ মুখে আঁচল চাপা দিয়ে দেয়। একই রুনু, তুমি আমাদের কথা শুনছো লুকিয়ে লুকিয়ে? ভাগ্যে শুনেছিলাম, না হলে আপনাদেরকে বিশ্বাস করে আপনাদের কাছে জমি জমার দলিলপত্র দিয়ে গেলে আমাদের সর্বনাশ হতো। আমাদের ছোট বাবা ঠিকই বলে, নিজেকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করতে নেই। এখনো তোমাদের বলছি, আমার কথা শোনো। তুমি তোমাদের সমস্ত জমি জগাই মণ্ডলকে দিয়ে দাও, ওরা তোমাদের থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দেবে। যতদিন এই শরীরে রক্ত আছে, আমাদের ছোট বাবা আর বড় বাবার জমিতে কাউকে হাত দিতে দেব না। আপনার যা করার আছে আপনি করতে পারেন। এই কথা বলে রুনু সেখান থেকে বেরিয়ে এলো। ঝুনু রুনুর জন্য অপেক্ষা করছিল। রুনুকে আসতে দেখে সে বলল, আরে কি হলো, এতক্ষণ লাগলো কেন? মোড়ল মশাই বলল জমি জমার কাগজ এখন নিয়ে আসতে হবে না, বাড়িতেই একটা ভালো জায়গায় লুকিয়ে রাখতে। চল তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, বিকেল হয়ে যাচ্ছে। দুই বোন যখন হাঁটতে হাঁটতে বাড়ির কাছে এলো, দেখলো দাওয়ার কাছে বসে রয়েছে হরিহর, আর তার সঙ্গে বসে রয়েছে এক মধ্যবয়সী ছেলে। ওদের দেখতে পেয়ে ওদের দিকে তাকিয়ে বলল, এই তো তোমরা এসেছো। আরে হরিহরের কাছেই তোমাদের কথা শুনেছিলাম। আমি যখন এসে পড়েছি আর তোমাদের কোনো চিন্তা নেই। আপনি কে? আমি হরিহরের ভাই। হরিহরের এই দুঃসময়ে তার পাশে থাকবো বলে গ্রাম ছেড়ে এখানে চলে এসেছি। তোমাদেরও তো মাথার উপর কেউ নেই। হরিহরের কিছু হয়ে গেলে তখন এত জমি জমা সম্পত্তি সবকিছু তো আমাকেই দেখাশোনা করতে হবে। কিন্তু আপনাকে দেখাশোনা করতে হবে সে কথা কে বলল? কই, আমরা তো বলিনি। তোমরা মেয়ে মানুষ, তাছাড়া বয়স কম, তোমরা কি এসব দেখতে পারবে? তাছাড়া পরিবারের মৃত্যুর পর তার সম্পত্তি সবকিছু তো আমারই হবে। তাই নিজের সম্পত্তি আগে। শুনেছি তোমাদের সম্পত্তিও তোমরা হরিহরের নামে লিখে দিয়েছিলে, তাই সে সম্পত্তি আমাদের। আপনি একটু ভুল শুনেছেন। আমরা ছোটবেলায় আমাদের সমস্ত সম্পত্তি মোড়ল মশাইয়ের সামনে লেখাপড়া করে ছোট বাবার নামে লিখে দিলেও অসুস্থ হওয়ার আগে ছোট বাবা তার সমস্ত সম্পত্তি আমাদের দুই বোনের নামে লিখে দিয়ে গেছে। তাই কিছু হোক আর না হোক সেই সম্পত্তি আমাদের, আর সম্পত্তি না থাকলেও তার কোনো ক্ষতি আমরা হতে দেব না। বটে, আমার দাদার জমি জমা আমার কাছ থেকে কেড়ে নেওয়া। তোর মতো স্বার্থপর আর বেঈমান ভাইকে সম্পত্তি দেওয়াচ্ছে, সেই সম্পত্তি নষ্ট করে ফেলা অনেক ভালো ছিল। আমি এত সহজে ছাড়বো না। ওই দুই মেয়ের জন্য আমার সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, এটা আমি কখনোই হতে দেব না। এখনো ভালো করে তোদের বলছি, ভালোভাবে সব সম্পত্তির অধিকার আমায় দিয়ে দে। তোদের খেতে পড়তেও থাকতেও দেব না। রুনু ঘর থেকে একটা লাঠি বের করে আনে। সেটা সামনের দিকে বাগিয়ে ধরে বলে, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। আমাদের বড় বাবা ছোট বাবা আমাদের সব সময় ভালো শিক্ষা দিয়েছে, না হলে অনেকক্ষণ আগেই লাঠি দিয়ে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিতাম আপনাকে। সেটা যাতে করতে না হয় সেটাই করুন। বেশ, আমিও দেখবো কতদিন পর্যন্ত তোদের এমন ভাবে চলে। নরহরি চলে যেতেই দুই বোন হরিহরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সেদিন রাতের বেলায় হরিহর মারা যায়। দুই বোন গ্রামের লোকেদের সঙ্গে মৃতদেহ নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দেয়। ঠিক আগের মতোই কাঁদতে কাঁদতে রুনু বলে, আমাদের যে আর কেউ রইল না রে। ছোটবেলার মতোই আমরা আবার একা হয়ে গেলাম রে।
তোদের তো আগেই বলেছি তোদের মাথার উপর আমি আছি, তোরা যদি আমায় থাকতে দিস তোদের সঙ্গে তাহলে আর কোনো। ভালোভাবে বলছি, এখান থেকে চলে যান। এখন মন মাথা কিছুই ভালো নেই। খারাপ কিছু কথা বলবো তখন কিন্তু আপনার খারাপ লাগবে। আপনি বয়স্ক মানুষ, এই সময় অন্তত আমাদের বিরক্ত করবেন না। ঠিক আছে চলে যাচ্ছি, যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমি আবার আসবো। শ্মশানের সমস্ত কাজ সেরে ওরা দুই বোন যখন বাড়ি ফিরল তখন বেশ রাত হয়েছে। বাড়ির উঠোনের কাছে পা দিতেই দেখতে পেল জগাই মণ্ডল এবং তার সঙ্গে দুজন লোক লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে। রাতের বেলায় আসবো বললাম, তার আগে কি তোর বাবা পটল তুললো? ঠিক আছে, এবার তোরা বল, জমি জমা আমাদের নামে লিখে দিবি নাকি আমার হাতে মরবি? ক্ষমতা থাকলে একটা লাঠি আমার হাতে দে, তারপর কথা বল। তাই নাকি? তুই লাঠি দিয়ে কি করবি? এই একটা লাঠি দে তোদের হাতে। রুনু আর ঝুনু ঘরে চলে গেল। দুজনে দুটো লাঠি বের করে তারপর কাপড়টা সামান্য গুটিয়ে লাফ দিয়ে নামলো উঠোনে। তারপর চলল লাঠির লড়াই। শেষে জগাই হাত জোর করে মাপ চেয়ে নিল। আমাদের ভুল হয়ে গেছে, আর কোনোদিন জমির জন্য এখানে আসবো না। ওই মোড়ল মশাইয়ের সঙ্গে আমি ষড়যন্ত্র করেছিলাম। মোড়ল মশাই বলেছিল জমি যদি আমি নিজের নামে করতে পারি তাহলে মোড়ল মশাই সাহায্য করবে। সব পরিকল্পনা মোড়ল মশাইয়ের। এই লাঠি দিয়ে এই মোড়ল মশাই আর তোর দুজনের মাথায় ভাঙতে পারতাম, কিন্তু আমার বড় বাবা আর ছোট বাবা আমাদেরকে এই শিক্ষা দেয়নি। তোকে ছেড়ে দিলাম, চলে যা এখান থেকে। জগাই আর তার দলের লোকেরা চলে যেতেই রুনু আর ঝুনু ধপ করে বারান্দার উপর বসে পড়ল। তাদের চোখে জল। আমাদের কি এমন ভাবেই কাটাতে হবে? গোটা জীবনটা এমন ভাবে একা একা লড়াই করেই কাটাতে হবে? কেউ কি আমাদের সাহায্য করার জন্য কখনোই থাকবে না? আমিও তো সেটাই ভাবছি রে রুনু। যদি এমন ভাবেই কাটাতে হয় তাহলে আমরা কতদিনই বা বাঁচতে পারবো? আশেপাশের মানুষদের সঙ্গে সবসময় লড়াই করে তো আর বাঁচা যায় না। আমাদের ছোটবেলা থেকেই তো আমরা লড়াই করেই বড় হয়েছি, গোটা জীবনটাও না হয় লড়াই করেই কাটিয়ে দেব। আরে রাস্তার কাছে ওটা কে? এমন সময় ওরা দেখতে পেল নরহরি ফিরে এসেছে, সঙ্গে একটা ছোট্ট ছেলে। বাড়িতে চলে গেছিলাম, কিন্তু আবার ছেলেটা বললো তাই আবার চলে এলাম। তোদের ছেড়ে থাকতে পারবো না রে। ওই গ্রামে আমার আর কিছুই নেই, যা ছিল সব ওই গ্রামের মোড়ল ষড়যন্ত্র করে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এখানে এসে ভেবেছিলাম দাদা সম্পত্তি পাবো, কিন্তু তা না পেয়ে মাথা খারাপ হয়ে গেছিল। বিশ্বাস কর, তোদের সাথে আমি খারাপ কিছু করতে চাই না, আমি তো শুধু একটু আশ্রয় চেয়েছিলাম। আমাদের বাড়িতে গ্রামের মোড়ল আগুন লাগিয়ে দিয়েছে। সে আগুনে আমার মা পুড়ে গেছিল, আমার হাতেও আগুন লেগেছিল। বাবা তখন বাড়িতে ছিল না। আজ সকালে আমায় গ্রামের একজনের বাড়িতে রেখে বাবা এখানে এসেছিল নতুন বাড়ির জন্য। এখন ফিরে গিয়ে বাবা তোমাদের কথা আমায় বলল। এই সমস্ত কথা তো আপনি আমাদের বলেননি আগে। ভুল করেছিলাম, ভেবেছিলাম হয়তো তোমাদের কাছে সাহায্য চাইলে তোমরা সাহায্য করবে না, তাই একটু শক্ত হতে গিয়ে। তাছাড়া হঠাৎ করে দাদা যে এমন ভাবে মারা পড়বে সেটাও তো ভাবতে পারিনি। দাদা মারা যেতে আমি ভয় পেয়ে গেছিলাম। আমায় আশ্রয় দিতে হবে না, আমার এই মা মরা ছেলেটাকে একটু আশ্রয় দাও। তোমাদের সঙ্গে থাকলে আমার ছেলেটা মানুষ হবে। আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাচ্ছি। আমাদের দুই বাবার নামে যত জমি আছে সব জমি চাষ করার ব্যবস্থা তোমাকেই করতে হবে। এমনকি বাড়ির সমস্ত দায়িত্ব কিন্তু তোমারই থাকবে। আর আমাদের এই নতুন ভাইটিকে মানুষ করার দায়িত্ব থাকবে আমাদের উপর। কি মনে থাকবে তো? আমি মানুষ চিনতে ভুল করেছিলাম, কিন্তু দাদা ভুল করেনি। এবারেও দাদা আমার কাছে জিতে গেল রে। বুঝলি রুনু ঝুনু, তোদের দুই বোনের ঘর আবার আশ্রয় দিল আমাদের মতন এই দুই হতভাগাকে। রুনু ঝুনু দুই বোনের দুঃখের ঘরে নরহরি আর তার ছেলে ভজহরি আশ্রয় পেল। তারপর গ্রামের লোকেরা আর রুনু ঝুনুর পেছনে লাগার সাহস করতে পারেনি, কারণ নরহরি ছিল বেশ শক্ত ধরনের মানুষ।